প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 9th ক্লাস এবং আমরা এখন যে কোর্সটা করব সেই কোর্সটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল। আজকে আমরা যে দুটো টপিক করব সেটা হচ্ছে প্রসপেক্টিভ অ্যানালাইসিসের কিছু অংশ বাকি আছে সেটা, এবং চ্যাপ্টার 8 এর ইকুইটি সিকিউরিটি অ্যানালাইসিস শুরু করব। আমি খাদিজা সিদ্দিকা বলছি, সহকারী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ থেকে আমি বলছি। আসেন আমরা শুরু করি আমাদের ক্লাস তাহলে। চ্যাপ্টার 7 প্রসপেক্টিভ অ্যানালাইসিস। আমাদের গত ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন করেছি। আজকে আরো কিছু অঙ্ক আছে, আরো একটা অঙ্ক আছে বা দুটো অঙ্ক আছে, সেটা আমরা সলভ করে আমরা চ্যাপ্টার 8 শুরু করব। দেখেন, প্রবলেম 19। আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে নাজিম পাবলিকেশনস এর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল যে বইটা আছে সেটা। প্রবলেম 19 দেখেন যে here are summary financial statements for a firm. একটা ফার্মের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর একটা সামারি দেয়া আছে। সামারি কি দেয়া আছে? 2 সালের দেয়া আছে। দেখেন, একটা হচ্ছে 2 সাল না, এটা একটা সালই হবে। দেখেন, ইনকাম স্টেটমেন্ট 2006 সালের অপারেটিং ইনকাম দেয়া আছে 1400, ইন্টারেস্ট ইনকাম দেয়া আছে 500, নেট ইনকাম দেয়া আছে, ইন্টারেস্টটা বাদ দিয়ে যে টাকাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে নেট ইনকাম। নেট ইনকাম দেয়া আছে 900, নেট অপারেটিং অ্যাসেট দেয়া আছে 10,000, ফাইন্যান্সিং ডেট দেয়া আছে 5,000 এবং কমন ইকুইটি দেয়া আছে 5,000. The required return for equity is 12%. The required return for operation is 11% and the required return for debt is 10%. The firm pays no taxes. অর্থাৎ এই যে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 12% এবং রিটার্ন অন অপারেশন হচ্ছে 11% এবং রিটার্ন অন ডেট ইজ হচ্ছে 10%। এগুলো হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন। আমাদের কি ক্যালকুলেট করতে হবে? দেখেন, ক্যালকুলেট রেসিডুয়াল আর্নিংস, residual operating income and residual income or expenses from financing activities 2006. দেখেন যে আমরা প্রথমে চলে আসব ক্যালকুলেশন অফ রেসিডুয়াল আর্নিংস। রেসিডুয়াল আর্নিংস এর সূত্রটা হচ্ছে, দেখেন, আর ই দ্বারা ডিনোট করা হচ্ছে রেসিডুয়াল আর্নিং কে এনআইটি মাইনাস ROCE into CSC minus 1. RE দ্বারা বোঝানো হচ্ছে রেসিডুয়াল আর্নিংস কে, NI দ্বারা বোঝানো হচ্ছে নেট ইনকাম কে, ROC দ্বারা বোঝানো হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি ইনটু CSC দ্বারা বোঝানো হচ্ছে কমন স্টক হোল্ডার্স, আর T দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে 2006 সালের বের করতে হবে সেটা, এবং সেখান থেকে আমরা 1 বাদ দিব, বাদ দিলে পাবো কমন স্টক হোল্ডার্স অফ ইকুইটি ফ্রম 2005. এখন দেখেন যে নেট ইনকাম কোশ্চেনে দেওয়া ছিল $900, রিটার্ন অন কমন ইকুইটি 12%, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা ছিল সেটা আমরা বসালাম 12%, আমরা দশমিকে কনভার্ট করে বসালাম। 100 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 12 ডিভাইডেড 100 দিলে আমরা পাবো 0.12 এবং কমন স্টক হোল্ডার্স ইকুইটি 2005 সালে ছিল $5,000, সেটা বসালাম। তাহলে দেখেন যে রেসিডুয়াল আর্নিংস হচ্ছে কোম্পানির আমরা পেয়ে যাচ্ছি $300 মিলিয়ন। এরপরে আমাদের বের করতে হবে রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেশন অফ রেসিডুয়াল অপারেটিং ইনকাম। রেসিডুয়াল অপারেটিং ইনকাম বের করার সূত্রটা হচ্ছে, দেখেন, রেসিডুয়াল অপারেটিং ইনকাম বের করার সূত্রটা হচ্ছে ওআই। ওআই মানে হচ্ছে অপারেটিং ইনকাম মাইনাস পিএফ। পিএফ মানে হচ্ছে রেট অফ রিটার্ন ফর অপারেশন। পিএফ মানে হচ্ছে রেট অফ রিটার্ন ফর অপারেশন, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফ্রম অপারেশন যেটা ছিল সেটা হচ্ছে এখানে পিএফ। এন্ড এনওএ,
নেট অপারেটিং অ্যাসেট টি মাইনাস 1। আমাদের কোশ্চেনে যেটা ছিল তাহলে যে ইনকাম স্টেটমেন্ট অফ 2006 এর এবং ব্যালেন্স শিটটা 2005 এর শেষে, এটা তাহলে ঠিক আছে। এই ইয়ারটা যেটা সেটা ঠিক আছে যে 2005 সালের শেষে ব্যালেন্স শিট আইটেমগুলো এটা ছিল এবং 2006 সালের ইনকাম স্টেটমেন্টের ভ্যালুগুলো এগুলো ছিল। আসেন আমরা এখন চলে যাই আমাদের রেসিডুয়াল অপারেটিং ইনকাম বের করার জন্য। দেখেন অপারেটিং ইনকাম 2006 এ ছিল কত? 1400। এগুলো ইয়েতে দেয়া আছে, কোশ্চেনে দেয়া আছে তথ্য। পিএফ যেটাকে বলা হচ্ছে রেট অফ রিটার্ন ফর অপারেশন 11%, এটাও কোশ্চেনে দেয়া আছে। এবং নেট অপারেটিং অ্যাসেট 10,000, 2005 এ ছিল $10,000। এখন দেখেন আমরা ক্যালকুলেশন করে রেসিডুয়াল অপারেটিং ইনকামও পাচ্ছি কত? $300 মিলিয়ন। এরপর আমরা চলে আসি আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্ট কি বলছে? ক্যালকুলেট রেসিডুয়াল ফাইন্যান্সিং এক্সপেন্সেস। রেসিডুয়াল ফাইন্যান্সিং এক্সপেন্সেস বের করার সূত্রটা হচ্ছে, দেখেন রেসিডুয়াল ফাইন্যান্সিং এক্সপেন্সেস কে আমরা এটা দ্বারা ডিনোট করছি আরএনএফই ইকুয়াল টু এনবিসি। এনবিসি দ্বারা বোঝানো হচ্ছে নেট বোরোইং কস্ট। এনবিসি দ্বারা বোঝানো হচ্ছে নেট বোরোইং কস্ট এট টি টাইম মাইনাস পিডি দ্বারা বোঝানো হচ্ছে rate of return for debt. Rate of return for debt minus 1 into net financial obligation T minus 1. অর্থাৎ 2005 এর net financial obligation কত ছিল সেটা। এখন দেখেন এনবিসি বা net borrowing cost হচ্ছে কত? কোশ্চেনে দেয়া আছে $500। পিডি এটা এডিশনাল ইনফরমেশন দেয়া আছে minus PD minus 1 into NFO 05 হচ্ছে net financial obligation 2005 এ ছিল $5,000। তো আমরা এটা ক্যালকুলেট করে পাচ্ছি 5,000 এর 10% হচ্ছে, দেখেন 5,000 এর 10% এখানে যা নাই। 5,000 এর 10% হচ্ছে $500 এবং আমরা রেসিডুয়াল ফাইন্যান্সিং এক্সপেন্সেস পাচ্ছি $0 মিলিয়ন। তার মানে হচ্ছে এটার কোনো কি নাই, এটার কোনো আপনার রেসিডুয়াল ফাইন্যান্সিং এক্সপেন্সেস এর কোনো টাকা খরচ হয় না। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টার 7 এর অঙ্ক। এখন আসেন যে এটা বেসিক্যালি I1 হবে না, এটা হবে টি। এখানে ট্যাক্স রেট নাই, সেজন্য এখানে কিছু বসানো হয় না, 10%টা বসানো হয়েছে। পিডি মাইনাস এখানে 1 হবে না, এটা হবে টি। ঠিক আছে, এখানে ট্যাক্স রেট দেয়া নাই, বলে দিয়েছি যে ট্যাক্স রেট নাই, সেজন্য এখানে আমরা সরাসরি 0.1 রিকোয়ার্ড রিটার্ন অন ডেট 0.1 বা 10% বসিয়ে দিয়েছি এবং আমরা আমাদের উত্তর পেয়ে যাচ্ছি $0 মিলিয়ন। দেখেন এই চ্যাপ্টারে আমরা গত ক্লাসে 14 নম্বর অঙ্কটা করেছিলাম যে দ্য ফলোইং নাম্বার, এখানে তথ্যগুলো দেওয়া ছিল এবং এটিও আমরা গত ক্লাসে পড়েছি এভারেজ টার্নওভার রেশিও। এটা আসলে এভারেজ টার্নওভার রেশিও হবে না, এটা হবে হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও। আমি আবার বলছি, গত ক্লাসে আমরা 14 নম্বর অঙ্কটা করেছি, এটিওকে আমরা পড়েছিলাম এভারেজ টার্নওভার রেশিও। এভারেজ টার্নওভার রেশিও হবে না, এটা হবে অ্যাসেট টার্নওভার রেশিও, যেটা সূত্রটা হবে সেলস ডিভাইডেড নেট অপারেটিং অ্যাসেট। সেলসকে যখন নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ দেব আমরা, তখন আমরা পেয়ে যাব অ্যাসেট টার্নওভার রেশিও। এটার মধ্যে দিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ইকুইটি সিকিউরিটি অ্যানালাইসিস, চ্যাপ্টার 8। দেখেন চ্যাপ্টার 8 এ যেহেতু প্রথমেই আছে কি ইকুইটি সিকিউরিটি অ্যানালাইসিস, আমরা প্রথমেই করব ইকুইটি সিকিউরিটি কি। ইকুইটি সিকিউরিটি কি আসলে আমরা এখন শুরু করি, বা ইকুইটি সিকিউরিটির ডেফিনিশনটা কি আমরা দেখি। ইকুইটি সিকিউরিটি ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন স্টক ইস্যুড বাই অ্যানাদার কোম্পানি। ইকুইটি সিকিউরিটিটা হচ্ছে একটা বিনিয়োগ যেটা অন্য একটা কোম্পানি ইস্যু করে থাকে। এই সিকিউরিটিটা অন্য একটা কোম্পানি ইস্যু করে থাকে এবং যখন আমার কোম্পানি সেটা পারচেজ করবে বা আমি যখন সেটা পারচেজ করব, সেটা হবে আমার জন্য একটা বিনিয়োগ।
The accounting for an investment in an equity security is হিসাব রক্ষণে যে ইকুইটি সিকিউরিটির বিনিয়োগটা নির্ধারিত হয় কিভাবে দেখেন, is determined by the amount of control and influence over operating decision. অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্টিং এর দিক থেকে বা হিসাব রক্ষণের দিক থেকে বলবো যে ইকুইটি সিকিউরিটিটা কিভাবে ডিটারমাইন হয়, যে একটা কোম্পানির যে অপারেটিং ডিসিশন গুলো হয় সেটার মধ্যে ইকুইটি সিকিউরিটি হোল্ডারদের নিয়ন্ত্রণ এবং প্রভাব কতটুকু থাকে। Purchasing the stock has over the company issuing the stock. ঠিক আছে, তাহলে ইকুইটি সিকিউরিটি সম্পর্কে আমরা যদি আরো কিছু বলতে চাই, আরো অনেক কিছুই বলার আছে ইকুইটি সিকিউরিটি নিয়ে। সেটা হচ্ছে ইকুইটি সিকিউরিটি একটা অর্গানাইজেশনের মালিকানা নির্ধারণ করে বা মালিকানা কেনা যায় যখন কোনো একজন ইনভেস্টর যখন ইকুইটি সিকিউরিটি পারচেজ করে। এবং ইকুইটি সিকিউরিটি পারচেজ বা কমন স্টক হোল্ডারদেরকে বলা হয় কোম্পানির মালিকানা। মালিকানা সিকিউরিটির মাধ্যমে কোম্পানির মালিকানাটা প্রকাশ পায়। এরপরে আসেন আমরা চলে আসি সিকিউরিটি অ্যানালাইসিস। সিকিউরিটি অ্যানালাইসিস কি? সিকিউরিটি অ্যানালাইসিস দেখেন, সিকিউরিটি অ্যানালাইসিস refers to the method of analyzing the value of securities like shares and other instruments to assess the total value of business, which will be useful for investors to make decisions. এখানে সিকিউরিটি অ্যানালাইসিস বলতে প্রথমে বোঝানো হচ্ছে কি, যে the method of analyzing the value of securities, অর্থাৎ এটা হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে সিকিউরিটির মূল্যটা অ্যানালাইজ করা হয়, আলোচনা করা হয়। সিকিউরিটি অ্যানালাইসিস কি? তার মানে সিকিউরিটি অ্যানালাইসিস হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করে সিকিউরিটির মূল্যটা নির্ধারণ করা হয় বা আলোচনা করা হয়। এখানে সিকিউরিটি গুলো বলতে কি বোঝানো হচ্ছে, উদাহরণ দিয়েছে শেয়ার অথবা অন্যান্য যে সিকিউরিটি গুলো আছে, অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট, ডেট হতে পারে, প্রেফারেন্স স্টক হতে পারে, প্রেফার্ড শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার, এগুলো হচ্ছে অন্যান্য সিকিউরিটি। এবং এই সিকিউরিটি গুলো, এই ইনস্ট্রুমেন্ট গুলোর ভ্যালুয়েশনটা আমরা কেন করি বা অ্যানালাইসিসটা কেন করি? অ্যানালাইসিসটা করি যে ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল যে ভ্যালু আছে সেটা নির্ণয়ের জন্য, এবং একজন ইনভেস্টর এর কাছে বা ইনভেস্টরদের কাছে এই যে অ্যাসেসমেন্টটা, যে ফার্মের ভ্যালুয়েশন কত, এই অ্যাসেসমেন্টটা খুব দরকার। কারণ ওনারা এই ফার্মের ভ্যালুয়েশন করেই ওনারা সিদ্ধান্ত নিতে পারে যে ওনারা এখানে বিনিয়োগ করবে কিনা। তার মানে সিকিউরিটি অ্যানালাইসিস দ্বারা আমরা কি বুঝতে পারছি? ওভারঅল আমরা সিকিউরিটি অ্যানালাইসিস দ্বারা বুঝতে পারছি যে একটা ফার্মের টোটাল ভ্যালু কত সেটা নির্ধারণের সিকিউরিটি অ্যানালাইসিস একটা মেথড বা একটা পদ্ধতি হিসেবে কাজ করে। এবং ইনভেস্টরদের কাছে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণে এই সিকিউরিটি অ্যানালাইসিসটা বা ফার্মের ভ্যালুয়েশন নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাচ্ছি বেসিক ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, অর্থাৎ বিনিয়োগের উদ্দেশ্য কি, বিনিয়োগের মূল উদ্দেশ্য কি। বিনিয়োগের মূল উদ্দেশ্য এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি, তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তিনটা মূল উদ্দেশ্য অনেক আছে, তবে বিনিয়োগের মূল তিনটা উদ্দেশ্য হচ্ছে সেফটি, গ্রোথ এন্ড ইনকাম। সেফটি কি আসেন আমরা একটু দেখি। while no investment option is completely safe, মানে বলা হচ্ছে যে এমন কোনো ইনভেস্টমেন্ট আসলে আমাদের সামনে খুব কম আছে যেটা একেবারে পুরোপুরি ভাবে নিরাপদ আমরা বলতে পারি। তারপরও কিছু সেফটি মেজারমেন্ট থাকার পরে ইনভেস্টররা কি করে, ইনভেস্টররা বিনিয়োগ করে। দেখেন, some individuals invest with an objective of keeping their money safe irrespective of the rate of return they receive on their capital, such as fixed deposits, savings accounts, government bonds বা ট্রেজারি বিল বন্ড যেগুলো বলি আমরা। অর্থাৎ আমি কোনোভাবেই বলতে পারবো না যে আমার 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 এই বিনিয়োগটা 100% সেফ, তবে এখানে কিছু শর্ত আছে। আমরা ধরে নিই যে গভর্নমেন্টের যে ইয়েগুলো থাকে, যে সিকিউরিটি গুলো থাকে বা ফিক্সড ডিপোজিট যেগুলো থাকে বা সেভিং অ্যাকাউন্ট যেটা থাকে, সেখান থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আয় একটা নির্দিষ্ট সময় শেষে আসবে। এবং আমরা ধরেই নেই যে গভর্নমেন্টের ডিফল্ট রিস্ক নাই। সেটা খুব এক্সট্রিম সিচুয়েশন হলে, ওভারঅল ইকোনমি ফল করলে, তখন একটা গভর্নমেন্টের ডিফল্ট রিস্ক
এর কথা আসতে পারে। আদারওয়াইজ সাধারণত কিন্তু গভর্নমেন্ট যে সিকিউরিটি গুলো ইস্যু করে বা ফিক্সড ডিপোজিট সেভিং অ্যাকাউন্ট যেগুলো থাকে সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট হারে রিটার্ন সবসময় বিনিয়োগকারীরা পেয়ে যায়। এবং যেসব বিনিয়োগকারী এসব জায়গায় বিনিয়োগ করে ওনারা কিন্তু রিস্কটা কম নেয়, এবং রিস্ক আমরা জানি রিস্কটা বেশি থাকে, রিটার্ন আসার সম্ভাবনাটা বেশি থাকে। তো ওনাদের রিস্কটাও কিন্তু কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে অন্যান্য সিকিউরিটির তুলনায় ওনাদের রিস্কটাও কম থাকে যারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে বা গভর্নমেন্ট বা ট্রেজারি বিল বন্ড যখন যারা পারচেজ করে। তাহলে ইনভেস্টমেন্টের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সেফটি বা নিরাপত্তা। 2 নম্বর দেখেন গ্রোথ বা প্রবৃদ্ধি। While safety is an important objective for many investors, a majority of them invest to receive capital gain. যদিও যে সেফটি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেফটি, তারপরও ইনভেস্টরদের একটা টার্গেট থাকে যে তারা ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ তারা করবে। ক্যাপিটাল গেইনটা কি? ক্যাপিটাল গেইন হচ্ছে যখন ক্যাপিটাল অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বিক্রি করে যখন কোনো মুনাফা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। ঠিক আছে? দিস ইনক্লুডস স্টকস। এখানে ক্যাপিটাল গেইন বলতে এখানে কি কি ইনক্লুডেড আছে দেখেন, স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, গোল্ড হতে পারে, প্রপার্টি হতে পারে, কমোডিটি হতে পারে, এটসেট্রা। এরপরে আমরা আমাদের 3 নম্বর অবজেক্টিভটাতে চলে আসি। আমাদের 3 নম্বর অবজেক্টিভটা হচ্ছে ইনকাম। Some individuals invest with the objective of generating a second source of income. কোন কোন বিনিয়োগকারী তাদের আয়ের দ্বিতীয় উৎস অর্জনের জন্য আয়ের দ্বিতীয় একটা উৎস হিসেবে বিনিয়োগ করে থাকে। Consequently, they invest in products that offer returns regularly, like banks, fixed deposits, corporate and government bonds, etc. এবং কেউ কেউ এমন জায়গায় বিনিয়োগ করে যে যাদের যেখান থেকে একটা রেগুলার ফিক্সড ইনকাম আসে, সেজন্যই তারা সেখানে বিনিয়োগ করে থাকে। এবং সেটার এক্সাম্পল গুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট যারা করে রাখে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট বন্ড যাদের থাকে বা কর্পোরেট বন্ড যাদের থাকে, এইসব জায়গায় বিনিয়োগ করে একটা নির্দিষ্ট পরিমাণে আয় পাওয়া যায়। আমরা চলে আসি এরপরে আমাদের পরের টপিকটাতে। আমাদের পরের টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ মার্কেট, অর্থাৎ বাজার দক্ষতা বা এফিশিয়েন্ট মার্কেট কি বা এফিশিয়েন্ট মার্কেট কাকে বলে। মার্কেট এফিসিয়েন্সি refers to the degree to which দেখেন মার্কেট এফিসিয়েন্সি যখন আমরা আলোচনা করব তখন আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্টে এটা অনেক ভালোভাবে পড়েছেন মার্কেট এফিসিয়েন্সি। তারপর আমরা একটু করছি। দেখেন মার্কেট এফিসিয়েন্সি বলতে কি বোঝানো হচ্ছে? মার্কেট এফিসিয়েন্সি refers to the degree to which market prices reflect all available relevant information. বলা হচ্ছে বাজার দক্ষতা বলতে এমন একটা ব্যবস্থাকে বোঝানো হয়, refers to the degree বোঝানো হয় এমন একটা মাত্রাকে বোঝানো হয় যেখানে মার্কেটে যে সিকিউরিটি গুলো আছে সেই সিকিউরিটি গুলোর প্রাইসিং গুলো, যে বাজারে যে তথ্যগুলো আছে অল অ্যাভেলেবল ইনফরমেশন বা রিলেভেন্ট যে তথ্যগুলো আছে বা যে তথ্যগুলো থাকে সেগুলো সবগুলো সিকিউরিটি প্রাইসকে কারেক্টলি এফেক্ট করেছে, কারেক্টলি প্রভাবিত করেছে। অর্থাৎ মার্কেট এফিসিয়েন্সি হচ্ছে এমন একটা অবস্থান এখানে কিন্তু কেউ অ্যাবনর্মাল গেইন করতে পারবে না। অর্থাৎ মোটামুটি সকল ইনভেস্টররাই যে তথ্যগুলো বাজারে আছে সবার কাছে সেই তথ্যটা থাকবে, এবং সেই সিকিউরিটির যে প্রাইসিংটা হবে সেই প্রাইসিংটা ওই তথ্যগুলো রিলেটেড এবং অ্যাভেলেবল তথ্যগুলোর উপরে বেস করে হবে। এবং এই জন্য এখানে কোনো ধরনের কোনো আপনার আর্বিট্রেজ প্রসেস হবে না, এখানে কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল গেইন থাকবে না। এবং অ্যাবনর্মাল গেইন এবং
আরবিট্রেজ প্রসেসে আমরা যেটা দেখেছি অ্যাবনর্মাল গেইন থাকে, সেগুলো কিছুই এফিশিয়েন্ট মার্কেটে হয় না। কারণ এফিশিয়েন্ট মার্কেটে সিকিউরিটি প্রাইসটা কারেক্টলি প্রাইস প্রাইস মানে কারেক্টলি ভ্যালুয়েশন করা হয়। অর্থাৎ মার্কেট এফিসিয়েন্সি এখানে বলতে বোঝানো হচ্ছে যে মার্কেটে সিকিউরিটি প্রাইস গুলো যে তথ্যগুলো থাকবে সেগুলো সবগুলো দ্বারা প্রভাবিত হবে এবং কারেক্টলি প্রাইসিংটা সিকিউরিটি প্রাইসিংটা কারেক্টলি হবে। If markets are efficient, then all information is already incorporated into prices, and so there is no way to beat the market because there are no undervalued or overvalued securities available. অর্থাৎ বলা হচ্ছে যদি মার্কেটটা এফিশিয়েন্ট হয় বা দক্ষ হয়, তখন শেয়ারের প্রাইস বা সিকিউরিটি প্রাইস গুলো সবগুলো তথ্যকে কনসিডার করেই সিকিউরিটি প্রাইসিংটা নির্ধারণ করা হয়। এবং এখানে কোনো ধরনের কোনো ওয়ে নাই, যেটা আমি বলে দিয়েছি যে অ্যাবনর্মাল গেইন করার বা আরবিট্রেজ প্রসেসে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এফিশিয়েন্ট মার্কেটে ধরেই নেওয়া হয় যে এখানে কোনো আন্ডারভ্যালুড সিকিউরিটি প্রাইসিংটা কোনোভাবে আন্ডার ভ্যালুয়েশন করা নেই, অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই হয় নাই। অর্থাৎ সিকিউরিটি প্রাইসটা কারেক্টলি বা যথাযথভাবে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্যের উপর ভিত্তি করে সিকিউরিটি প্রাইসিংটা নির্ধারণ করা হয়েছে। মার্কেট এফিসিয়েন্সির আমরা জানি যে তিনটা টাইপ আছে, সেগুলো আমরা রিকোয়েস্ট করবো না, আপনারা পোর্টফোলিও অ্যানালাইসিসে আপনারা করবেন। এখন আসেন আমরা অ্যাপ্রোচে চলে যাই যে ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর কয়টা অ্যাপ্রোচ আছে। দেখেন, অ্যাপ্রোচেস টু ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর কয়টা পদ্ধতি বা অ্যাপ্রোচ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, চারটা ক্যাটাগরি আছে। অ্যাপ্রোচেস ক্যান বি ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরিজ which are as follows, যেগুলো নিচে দেওয়া হলো। প্রথমটা দেখেন ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ, 2 নম্বরটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, 3 নম্বরটা হচ্ছে একাডেমিক অ্যাপ্রোচ এবং 4 নম্বরটা হচ্ছে ইলেকট্রিক অ্যাপ্রোচ। চারটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আসুন আমরা এগুলো একটু এখন বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথম অ্যাপ্রোচটা দেখেন ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ। ফান্ডামেন্টাল অ্যাপ্রোচটা কি? সিকিউরিটি হ্যাজ অ্যান ইন্ট্রিনসিক ভ্যালু। সিকিউরিটি অন্তর্নিহিত মূল্য থাকে। আমরা জানি ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে কি? ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে যখন একটা সিকিউরিটি আয়, ঝুঁকি, সময় পুরো সবকিছু কনসিডার করে যখন একটা সিকিউরিটি ভ্যালুয়েশন করা হয়, মূল্য নির্ধারণ করা হয়, তখন সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। And this intrinsic value depends upon the basic economic factors. অর্থাৎ শুধু ঝুঁকি আয় এগুলো বিবেচনা করে না, ইকোনমিক বা মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোও বিবেচনা করা হয়। And it can be determined by the fundamental factors. এবং এই প্রাইসিংটা নির্ধারণ করা হয় মৌলিক যে উপাদানগুলো আছে সেটার উপর বেস করে। কনসার্নিং টু দ্য কোম্পানি, ইন্ডাস্ট্রি এন্ড ইকোনমি, অর্থাৎ কোম্পানি, ইন্ডাস্ট্রি এবং ইকোনমির যে ফ্যাক্টরগুলো, মৌলিক যে উপাদানগুলো কনসিডার করে যখন কোন সিকিউরিটি প্রাইসিংটা হবে সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ। তারপর দেখেন, in some cases at some given period of time the current market value of a security will differ from the intrinsic value of the security. কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে কিছু সময়ে কারেন্ট মার্কেট ভ্যালু যেটা থাকে সিকিউরিটি এবং ইন্ট্রিনসিক ভ্যালু যেটা থাকে সেটা ডিফার করে। ঠিক আছে, তাহলে আমরা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচে কি করলাম? ফান্ডামেন্টাল অ্যাপ্রোচে করলাম যে সিকিউরিটি প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে বা ইন্ট্রিনসিক ভ্যালুটা ডিপেন্ড করে বা নির্ধারিত হয় ইকোনমিতে যে ফান্ডামেন্টাল ফ্যাক্টর গুলো আছে সেটার উপরে বেস করে। এরপর আমরা চলে যাচ্ছি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচে কি বলা হচ্ছে দেখেন, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ is based on the belief that the stock market is not guided by reason but by emotion. সাইকোলজিক্যাল অ্যাপ্রোচে বলা হচ্ছে যে ধরে নেওয়া হয় যে এখানে শেয়ারের প্রাইসটা বা স্টক মার্কেটটা আসলে
কোনো কারণে কারণের উপরে মানে এই কারণে এই ঘটনা ঘটেছে, কোনো একটা কারণের উদ্ভূত হওয়ার কারণে এই ইফেক্টটা পড়েছে স্টক মার্কেট প্রাইসে, সেটা না। সেটা হচ্ছে মানে মানুষের আবেগতাড়িত হয়ে আবেগটা এখানে বেশি কাজ করে, যে ইমোশনের উপর বেস করে স্টক মার্কেটটা গাইড করা হচ্ছে। Prices rises to great heights when greed and euphoria sweep the market. যখন মানুষের and when the market is surrounded with fear and despair, prices falls drastically. অর্থাৎ দেখেন যে মানে মাঝে মাঝে দেখবেন যে সামনে একটা কোনো একটা দুর্ঘটনা বা ইকোনমিতে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা ইকোনমিতে বুস্ট করবে বা বুম হবে, ওই অবস্থায় কি হচ্ছে, ওই অবস্থায় শেয়ার প্রাইস গুলো বা আমরা দেখি যে স্টক মার্কেটে সিকিউরিটি প্রাইস গুলো বেড়ে যাচ্ছে। আবার মার্কেটে একটা তথ্য আছে যে সামনে হয়তো ইকোনমিক্যাল ফ্যাক্টর গুলো বা কোনো একটা খারাপ সময় আসছে, তখন হয় কি কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে যে শেয়ারের প্রাইসটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ কোনো একটা সুনির্দিষ্ট কারণে আপনার স্টক প্রাইস গুলো নির্ধারিত হচ্ছে না, এটা হচ্ছে যে আবেগতাড়িত হয়ে বা মানে কোনো একটা আবেগতাড়িত হয়ে বা মানে মানুষের মনে হচ্ছে যে হয়তো শেয়ার প্রাইসটা কমে যাবে, খুব বেড়ে যাবে, এই ধরনের বিভিন্ন মানে কারণে মানুষ আবেগতাড়িত হয়ে বা মনে করে যখন শেয়ারের প্রাইস মনে করাটা দিয়ে শেয়ারের ভ্যালুটা ওঠানামা করে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। 3 নাম্বারটা দেখেন একাডেমিক অ্যাপ্রোচ। একাডেমিক অ্যাপ্রোচ কি? স্টক প্রাইস রিফ্লেক্ট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু fairly well. স্টক প্রাইস একাডেমিক অ্যাপ্রোচে দেখানো হয় যে স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটা খুবই ফেয়ারলি প্রাইসিং হয়, as they are practically efficient in responding promptly and reasonably to the flow of information. অর্থাৎ এফিশিয়েন্ট মার্কেটে যেরকম আপনার স্টকের প্রাইসটা আপনার কারেক্টলি মানে সঠিকভাবে নির্ণয় করা হয়, যে এখানে আন্ডার প্রাইসিং বা ওভার প্রাইসিং এর কোনো বিষয় থাকে না, একাডেমিক অ্যাপ্রোচে দেখা যায় যে আপনার স্টক প্রাইসের প্রাইসিং যেটা হয় সেটা হচ্ছে এফিশিয়েন্ট মার্কেটে যেরকম কারেন্টলি প্রাইসিং হয় সেরকম। This means that current market price is equal to intrinsic value. এবং যখন এই অবস্থাটা হবে, মার্কেটে যখন যে তথ্যগুলো থাকবে সেটার উপরে বেস করে যখন সিকিউরিটি প্রাইসিংটা নির্ধারিত হবে, তখন কারেন্ট মার্কেট প্রাইস এবং ইন্ট্রিনসিক ভ্যালুটা কি হবে, সমান হবে। The expected return from the security is linearly associated to its systematic risk. এবং এখানে ধরে নেওয়া হয় যে রিস্কটা যদি বাড়ে, অবশ্যই এক্সপেক্টেড রিটার্নটা বাড়বে, এবং এই রিস্ক রিটার্নের সম্পর্কটা হচ্ছে লিনিয়ারলি অ্যাসোসিয়েটেড। অর্থাৎ মার্কেট রিস্ক or non-diversifiable risk, because in a capital market there is a positive relationship between risk and return. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে একাডেমিক অ্যাপ্রোচে সবকিছুই সঠিকভাবে হবে, সিকিউরিটি প্রাইসটা কারেক্টলি প্রাইসিং হবে, ডিটারমাইন্ড হবে, ইন্ট্রিনসিক ভ্যালু এবং কারেন্ট ভ্যালুটা সমান হবে, এবং আমরা যেটা জানি যে যখন রিস্ক যখন বাড়ে রিটার্নের পরিমাণটা বাড়বে, এবং রিস্ক যত কমবে রিটার্নের পরিমাণটা তখন তত কমে আসবে। এরপরে দেখেন 4 নাম্বার অ্যাপ্রোচ, দ্য ইলিপ্টিক অ্যাপ্রোচ। It is the combination of all the 3 approaches discussed above. The basic belief of elliptic approach are as follows. মানে আমরা যে তিনটা অ্যাপ্রোচ করেছি, তিনটা অ্যাপ্রোচের কম্বিনেশন যেটা সেটাকে বলা হচ্ছে elliptic অ্যাপ্রোচ। দেখেন এখানে সিকিউরিটি প্রাইসিংটা কিভাবে নির্ধারিত হয়। Total dependency on fundamental analysis is not appreciated, as there are some uncertainty associated with it, but fundamental analysis is helpful in forming a basic standard and benchmark. আমরা যে তিনটা অ্যানালাইসিস করেছি, যে তার মধ্যে একটা ছিল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা বলছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইকোনমিতে যে ফান্ডামেন্টাল ফ্যাক্টর গুলো আছে সেটার উপরে বেস করে সিকিউরিটি প্রাইসিংটা
মানে মূল্যায়ন করা হয়, সিকিউরিটি প্রাইসটা নির্ধারণ করা হয়, সেটা সবসময় অ্যাপ্রিসিয়েবল না। ঠিক আছে, যে এখানে কিছু অনিশ্চয়তা থাকে, বা ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে আমরা সবসময় যে অ্যাপ্রিসিয়েট করবো তাও না, কারণ এখানে কিছু অনিশ্চয়তা দেখা যায়, যেগুলো আগে আসলে প্রেডিক্ট করা যায় না। যেমন এই যে দেখেন, আমরা এখন অনলাইনে ক্লাস করছি বা আপনারা অনলাইনে ক্লাস করছেন, এটা তো আমরা কখনোই চিন্তা করতে পারিনি কিছুদিন আগেও যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে। কিছু কিছু ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আবার হেল্পফুল। কেন? কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের সামনে আমরা একটা স্ট্যান্ডার্ড বা একটা বেঞ্চমার্ক পাই, যেটা বেসিস, যেটা আমাদের জন্য হেল্পফুল। এরপরে দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ ইউজফুল ইন gauging the current mood of investors and comparative strength of supply and demand forces. টেকনিক্যাল অ্যানালাইসিসটা ইনভেস্টরদের কাছে খুবই একটা ইউজফুল, কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ইনভেস্টররা সাপ্লাই ডিমান্ডের যে ব্যাপারগুলো থাকে, যে ফোর্সগুলো থাকে, সেগুলো কম্পেয়ার করতে পারে। তারপরে দেখেন, ইলেকট্রিক অ্যাপ্রোচ ডাজ হ্যাভ সাম ইনএফিশিয়েন্সি এন্ড ইট ইজ নট পারফেক্ট। ইলেকট্রিক অ্যাপ্রোচেরও কিছু কি আছে, অদক্ষতা আছে বা অসুবিধা আছে, বাট ইট ডাজ রিয়েক্ট রেশনালি। কিছু অসুবিধা থাকা সত্ত্বেও আমরা দেখি যে ইলেকট্রিক অ্যাপ্রোচে শেয়ার প্রাইসিং বা সিকিউরিটি প্রাইসিংটা রেশনাল হয় এন্ড কোয়াইট এফিশিয়েন্টলি টু ফ্লো দা ইনফরমেশন। অর্থাৎ যে তথ্যগুলো মার্কেটে থাকে সেই তথ্যগুলোর আলোকেই শেয়ার প্রাইসিংটা বা স্টকের প্রাইসিংটা বা সিকিউরিটি প্রাইসিংটা ডিটারমাইন হয়। এরপরে আমরা আমাদের পরের টপিকটাতে চলে আসি। আমাদের পরের টপিকটা হচ্ছে দ্য প্রসেস অফ কম্প্রিহেনসিভ সিকিউরিটি অ্যানালাইসিস। অর্থাৎ সিকিউরিটি অ্যানালাইসিসের কম্প্রিহেনসিভ সিকিউরিটি অ্যানালাইসিসের পদ্ধতিটা কি? কম্প্রিহেনসিভ সিকিউরিটি অ্যানালাইসিসের পদ্ধতিটা কি? এখানে আমরা দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছি। আমরা যখন একটু বিস্তৃতভাবে সিকিউরিটি অ্যানালাইসিস করব, সেটা প্রক্রিয়া হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিলেকশন অফ কোম্পানি টু অ্যানালাইজ, এবং দুই নাম্বারটা হচ্ছে এসইউ মার্কেট এক্সপেকটেশন। দুটো প্রসেস আমরা দেখতে পাচ্ছি। দেখেন, দুটো প্রসেসের মধ্যে একটা হচ্ছে কি সিলেকশন অফ কোম্পানিজ টু অ্যানালাইজ। এখানে কি আছে? এখানে এখানে আছে, দেখেন যে, অর্থাৎ আমি যে সিকিউরিটি অ্যানালাইজ করব, যে কম্প্রিহেনসিভলি বা বিস্তৃতভাবে যখন আমি সিকিউরিটি অ্যানালাইসিস করব, সেটার প্রথম প্রক্রিয়াটা আমরা সিলেকশন অফ কোম্পানিজ টু অ্যানালাইজ। অর্থাৎ আমরা কোন ধরনের কোম্পানিকে নির্ধারণ করব, যেটার উপরে বেস করে আমরা এই সিকিউরিটি অ্যানালাইসিসটা করতে পারবো। প্রথমে আমার প্রথম প্রসেসটা হচ্ছে সেটা, সিলেকশন অফ কোম্পানিজ টু অ্যানালাইজ। যে আমার প্রথমে নির্ধারণ করতে হবে যে কোন কোম্পানিগুলোর সিকিউরিটিকে আমরা কনসিডার করে অ্যানালাইজ করব। দেখেন, এখানে প্রথম কি আছে আমরা একটু পড়ি। Specialization by industry sector or potential mispricing basis allows more depth of analysis. Specialization by industry sector or potential mispricing basis allow more depth of analysis. আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইন্ডাস্ট্রি, যেটা বিশেষায়িত যে ইন্ডাস্ট্রি গুলো থাকে বা বিশেষায়িত যে সেক্টর গুলো থাকে, সেটা অথবা সামনে কোনো একটা ইন্ডাস্ট্রি সিকিউরিটি মিসপ্রাইসিং হতে পারে সম্ভাব্য। এটা, এই দুইটা সেক্টর আমরা যদি নির্ধারণ করি অ্যানালাইসিসের জন্য, তাহলে আমরা ডিপলি এই জিনিসটা অ্যানালাইজ করতে পারি। স্ক্রিনিং স্টকস that appear to be mispriced, the following questions are useful. আমরা যদি অ্যানালাইসিস করতে গিয়ে দেখি যে সামনে এই সেক্টরের সিকিউরিটি গুলো মিসপ্রাইসিং হতে পারে, তখন আমরা এই প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করবে অ্যানালাইজ করবার জন্য। সেটা কি? দেখেন, হোয়াট ইজ দ্য রিস্ক প্রোফাইল অফ এ ফার্ম। অর্থাৎ ফার্মের যে অর্গানাইজেশন, যে কোম্পানিটা নিয়ে আমরা অ্যানালাইজ করব, বা যে কোম্পানিটা বা যে সেক্টরের সামনে
সিকিউরিটি মিস প্রাইসিং হতে পারে সেটা অ্যানালাইজ করার আগে অ্যানালাইজ করার সময় আমাদের এই কোশ্চেন গুলো দেখতে হবে, মানে এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এই ফার্মের রিস্কটা কেমন কেমন এই ফার্মের রিস্ক প্রোফাইলটা কেমন, আর দ্য রিস্ক ডাইভার্সিফিয়েবল অর দে আর সিস্টেমেটিক, এগুলো কি সিস্টেমেটিক রিস্ক নাকি আনসিস্টেমেটিক রিস্ক, এই ফার্মের সাথে রিলেটেড যে রিস্ক প্রোফাইলটা আছে সেটা আমরা আলোচনা করব। এবং আলোচনা করার সময় আমরা দেখবো যে এই ঝুঁকিগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারে কোম্পানি নাকি পারে না, কন্ট্রোল করতে পারে নাকি পারে না, অর্থাৎ সিস্টেমেটিক রিস্ক নাকি আনসিস্টেমেটিক রিস্ক। এরপরে দেখেন হাউ ভোলাটাইল ইজ ইটস আর্নিং স্ট্রিম এন্ড স্টক প্রাইস, এবং এই কোম্পানির আর্নিং স্ট্রিম যেটা এবং স্টক প্রাইস যেটা সেটা কতটুকু ভোলাটাইল, কতটুকু পরিবর্তনশীল, এটা আমরা অ্যানালাইজ করব। এরপরে দেখেন what are the most likely bad outcomes in the future, আমরা তো ধরে নিয়েছি যে হয়তো যে এর সামনে একটা সেক্টর, যে সেক্টরে শেয়ার প্রাইসটা মিস প্রাইসিং হতে পারে, তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনে দেখব যে এই কোম্পানি থেকে এই কোম্পানি ধরে নিচ্ছে যে সামনে মিস প্রাইসিং হবে বা একটা খারাপ সিচুয়েশন আসছে, তাহলে কতটুকু খারাপ হতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করব। অর্থাৎ এই কোশ্চেন গুলো আমরা এখানে এই প্রসেসে অ্যানালাইসিস করব। প্রথমে আমরা একটা কোম্পানিকে সিলেক্ট করব অ্যানালাইসিস করার জন্য, এবং আমরা এমন একটা এমন একটা কোম্পানিকে বা এমন কতগুলো কোম্পানিকে সিলেক্ট করব যাদের ভবিষ্যতে তাদের শেয়ার প্রাইসটা মিস প্রাইসিং হতে পারে, এবং এই কোশ্চেনের অ্যান্সার গুলো বা এই ফ্যাক্টর গুলো আমরা দেখব, অ্যানালাইসিস করব সেই ফার্ম সম্পর্কে। এরপরে দেখেন ফার্মস ইনভেস্টিং ইন স্টকস with certain risk profiles or characteristics, that is growth stocks, technology stocks or energy stocks. ফার্ম গুলো কি করে, ফার্ম গুলো সাধারণত সেই সব স্টকেই বিনিয়োগ করে যাদের রিস্ক প্রোফাইলটা সাধারণত কি থাকে, সার্টেন থাকে, অর্থাৎ ভোলাটাইল বা পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, অর্থাৎ যে স্টকের গ্রোথটা কি থাকে, ভালো থাকে, প্রবৃদ্ধিটা ভালো থাকে, আর তাদের সামনে মিস প্রাইসিং হওয়ার সম্ভাবনা নাই, সাধারণত ইনভেস্টর যারা আছে তারা সেখানেই তাদের ফান্ড গুলো বিনিয়োগ করে থাকে। এরপরে দেখেন দ্বিতীয় প্রসেসটাতে আমরা চলে যাচ্ছি, রেজিউম মার্কেট এক্সপেকটেশন। দেখেন যে forecast of earning and cash flows along with an estimate of value must be derived from the analysis pattern. অর্থাৎ আমরা যখন একটা অ্যানালাইসিস করব, দ্যাট ইজ, আচ্ছা আমরা আগে পুরোটা পড়ে নেই। Forecasts of earning and cash flow along with an estimate of value must be derived from the analysis pattern. That is prospective analysis, equity analysis and valuation. অর্থাৎ এই যে আমরা যে প্রথম স্টেপে যে আমরা অ্যানালাইসিস করব, এই অ্যানালাইসিসের ফলে আমরা একটা অর্গানাইজেশনের আর্নিং কেমন হবে, ক্যাশ ফ্লো কেমন হবে, সেটা আমরা পূর্বে অনুমান করে নিতে পারবো, এবং এটার ফলে আমরা যে ফার্মের ভ্যালুয়েশনটা কেমন হবে সেটা জানতে পারবো। এবং এটা হতে পারে প্রসপেক্টিভ অ্যানালাইসিসের মাধ্যমে, ইকুইটি অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশনের মাধ্যমে। By using the discounted abnormal earning valuation model, এটা একটা মডেলের নাম, যে discounted abnormal earning valuation model, analyst can find the intrinsic value per share of the company. যারা অ্যানালাইসিস করবে ওনারা একটা কোম্পানির পার শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালুটা করতে পারে, বের করতে পারবে, and compare that to the market price to determine whether the market price is overvalued, fairly priced or undervalued. এবং এই যে ডিসকাউন্টেড আমরা আর্নিং ভ্যালুয়েশন মডেলের মাধ্যমে অ্যানালিস্ট যারা আছে ওনারা কি করবে, সিকিউরিটি ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে পারবে এবং কম্পেয়ার করতে পারবে যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং মার্কেট ভ্যালুর মধ্যে তারা একটা কম্পারিজনে যেতে পারবে, এবং তারা নির্ধারণ করতে পারবে যে মার্কেটে যে প্রাইসটা বিলং করছে আছে সেটা কি ওভার ভ্যালুড হয়েছে না আন্ডার ভ্যালুড হয়েছে নাকি ফেয়ারলি বা কারেক্টলি প্রাইসড হয়েছে। এরপরে দেখেন financial analysts must ultimately recommend some action. এই যে প্রসেসের মধ্যে কম্প্রিহেনসিভ সিকিউরিটি অ্যানালাইসিসের প্রসেসের মধ্যে ফাইন্যান্সিয়াল
অ্যানালিস্ট এরপরে কি করবে, ফাইনালি ওনারা একটা রেকমেন্ডেশন দিবে, হ্যাঁ, to take on a security some ultimately recommended some action to take on a security based on the analysis conducted to buy, sell or to buy or sell or hold the stock. এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে বা একটা পরামর্শ দিতে পারবে যে আপনি এই সিকিউরিটিটা সেল করবেন, রাখবেন নাকি বিক্রি করে দিবেন, এটার উপরে তারা একটা করবে রেকমেন্ডেশন দিয়ে থাকে বা দিবে, এবং এর মধ্যে দিয়ে প্রসেস অফ কম্প্রিহেনসিভ সিকিউরিটি অ্যানালাইসিসটা শেষ হবে। থ্যাংক ইউ। আমরা আমাদের আজকের লেকচার এখানেই শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।